হ্যালো ভিউয়ার্স, লেটস গো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে একটি নতুন থিওরি নিয়ে এসেছি। থিওরিটির নাম হলো পিয়াজের প্রজ্ঞামূলক তত্ত্ব বা পিয়াজের কগনিটিভ থিওরি। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি থিওরি এবং এসএসসি, টেট, সিটেট এরকম যেরকম আর কি টিচার্স ট্রেনিংয়ের জন্য যে সমস্ত বা শিক্ষক নিয়োগের জন্য যে প্রশ্ন হয়, যে প্রশ্নপত্র হয়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই, একদম মাস্ট, এবং তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো যাই হোক, আজকে জেনে নেওয়া যাক এই তত্ত্বটি সম্পর্কে। কগনিটিভ কথার অর্থ কী, অর্থাৎ প্রজ্ঞার কথার অর্থ কী, যেহেতু আমরা তত্ত্বটি নিয়ে পড়ব। তো প্রজ্ঞা কথার অর্থ হলো সাইকোলজিক্যাল প্রসেস ইনভলভ ইন অ্যাকুইজিশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ, ফরমেশন অফ বিলিভস অ্যান্ড অ্যাটিটিউড অ্যান্ড ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং। অর্থাৎ প্রজ্ঞা কথার অর্থ কিনা, প্রজ্ঞা হলো এমন এক মানসিক প্রক্রিয়া যার দ্বারা আমাদের চিন্তন ক্ষমতা, আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে কোনো সমস্যার সমাধান করি, নতুন জ্ঞান অর্জন করি বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি। ঠিক আছে, তো সেটাকেই আমরা বলবো সংজ্ঞান বা প্রজ্ঞামূলক বা কগনিটিভ। ওকে, তো প্রথমেই জেনে নেওয়া যাক পিয়াজে কে ছিলেন। পিয়াজে হলেন একজন সুইজারল্যান্ডের বিজ্ঞানী। কোথাকার বিজ্ঞানী? সুইজারল্যান্ডের। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? না 1896 সালে জন্মগ্রহণ করেন। ওকে, তিনি পিয়াজে প্রতিটি শিশুকে বলেছেন এক একটি কি না প্রত্যেকটি শিশু তার কাছে লিটিল সায়েন্টিস্ট, অর্থাৎ ছোট ছোট বিজ্ঞানী। প্রতিটি শিশু একটা বিজ্ঞানী, অর্থাৎ সকলের মধ্যে হিউরিস্টিক মেথড বা আবিষ্কার করার মতন শক্তি প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে। আর কি বলেছেন? পিয়াজেকে আমরা যে নামে চিনি সেটা হলো ফাদার্স অফ চাইল্ড সাইকোলজি, অর্থাৎ শিশু মনোবিদ্যার জনক বলা হয় এই মনোবিদ পিয়াজেকে। তো যাই হোক, এরপর আমরা মূল তত্ত্বের গভীরে প্রবেশ করি। পিয়াজে মনে করেন এই সংজ্ঞান বা এই প্রজ্ঞা, অর্থাৎ এই কগনিটিভ থিওরি, অর্থাৎ যেভাবে বিকাশ লাভ করে সেটা হচ্ছে দুটো প্রসেসের মধ্যে দিয়ে। একটা কি, নাম্বার ওয়ান হলো স্কিমা এবং নাম্বার টু হলো অর্গানাইজেশন। স্কিমা, স্কিমা কি? স্কিমা কথাটি সর্বপ্রথম আর্ট বাটলেট 1932, কে না, আর্ট বাটলেট, এই কথাটি সর্বপ্রথম তিনি কিন্তু রূপায়ণ করেন, স্কিমা। তাহলে তার মতে কি, পিয়াজে মনে করেন যে মানুষের প্রজ্ঞামূলক বিকাশ ঘটে দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। কি প্রক্রিয়া? নাম্বার ওয়ান হলো স্কিমা আর নাম্বার টু হলো অর্গানাইজেশন। স্কিমা কি? স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। আমরা কি বলতে পারি না, পকেট অফ ইনফরমেশন। অর্থাৎ কি, দেখো আমরা প্রতিটি বিষয় নিয়ে, যদি আমরা একটা নিম গাছ নিয়ে বলি, সঙ্গে সঙ্গে আমার কি হবে, মনে হবে যে নিম গাছ এত এরকম আকারের হতে পারে, নিম গাছের পাতাটা তেতো হতে পারে, এই মাটিতে নিম গাছটা ভালো হয়। সেরকম প্রতিটি উদ্ভিদ, প্রাণী, প্রতিটি বিষয় নিয়ে আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু তত্ত্ব কিন্তু রয়েছে, পকেট অফ ইনফরমেশন হিসেবে রয়েছে। তাহলে সেটাকেই বলবো হচ্ছে স্কিমা, অর্থাৎ যেটা আছে আমার ব্রেনে সেটাই হচ্ছে স্কিমা। ওকে, স্কিমার কতগুলো প্রসেস আছে। স্কিমার কতগুলো প্রসেস হলো, নাম্বার ওয়ান হলো অ্যাসিমিলেশন এবং নাম্বার টু হলো অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন মানে কি, আমি বাংলাটা লিখছি না। অ্যাসিমিলেশন মানে হলো আত্মীকরণ, আর অ্যাকোমোডেশন মানে হচ্ছে কি, অ্যাকোমোডেশন মানে হচ্ছে আত্মীকরণ, সহযোজন। ওকে, তো অ্যাসিমিলেশন, আত্মীকরণ কি? ধরো এখন আমরা পিয়াজের থিওরিটি নিয়ে পড়ছি, তাহলে পিয়াজের থিওরি সম্পর্কে আমরা এইটুকু জানলাম। এখন যতটা পড়ে যাব, মানে আরও তথ্য জানবো, অর্থাৎ আমার মধ্যে এটুকু জানার কিন্তু স্কিমা আমার মধ্যে সঞ্চিত হয়েছে।
অর্থাৎ স্কিমার সঙ্গে যখন আমি আদার্স আরও নতুন তথ্য সংযুক্ত করব, তখন সেটাকে বলবো অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। কি বলবো? অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। মানে আমি যে জানি তার সঙ্গে যদি আমি আরও নতুন তথ্য অ্যাড করি, যুক্ত করলাম আরও নতুন নতুন তথ্য, সেই যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। আচ্ছা, এই আত্তীকরণ প্রসেস অর্থাৎ আমি যেটা জানি তার সঙ্গে নতুন তথ্য সংযুক্তকরণকে বলা হচ্ছে অ্যাসিমিলেশনস। এবার অ্যাসিমিলেশনের মধ্যে ধরো আমি একটি কোনো বিষয় সম্পর্কে যা জানি, সেই বিষয়টি সম্পর্কে সেই তথ্যটি সঠিক নাও হতে পারে, অর্থাৎ তার মধ্যে কিসের প্রয়োজন রয়েছে, একটু মডিফাই করার প্রয়োজন আছে, তথ্যটাকে মডিফাই করার। ওকে, তো এটা আমি জানি, অ্যাসিমিলেশনস মানে আত্তীকরণ আমি জানি। তো আমি যেটা জানি সেটা যখন রিয়েলিটির সঙ্গে ম্যাচ করছে, যেমন ধরো আমি জানি যে যে নিম গাছের পাতা মিষ্টি, আমি এটা জানি, বাট এটা যখন আমি বাস্তবে যখন দেখছি, নিম পাতাটা চিবিয়ে দেখছি, না এটা তো তিতো। তার মানে কি, আমি তথ্য জানি সেটার সঙ্গে ম্যাচিং করছে না, অর্থাৎ আনম্যাচ করছে। তার মানে কি হচ্ছে, এটাকে একটু পরিবর্তন করার, একটু মডিফাই করার প্রয়োজন আছে। অর্থাৎ তখন কিসের প্রয়োজন হয়? অ্যাকোমোডেশনের প্রয়োজন হয় বা সহযোজন। অর্থাৎ যা জানি তার সঙ্গে যখন ম্যাচ করছে না, তখন সেটাকে একটু চেঞ্জ করার প্রয়োজন হয়, সেটাকেই বলবো আমরা সহযোজন বা অ্যাকোমোডেশনস। নাম্বার 2 কি? অর্গানাইজেশনস বা সংগঠন। এবার অর্গানাইজেশন কি? অর্গানাইজেশন হলো একটি জটিল ক্রিয়ামূলক একটি কাজ করা। মানে দেখো, যেমন ধরো যদি আমি বই পড়ি, তাহলে বই পড়তে গেলে আগে বইটি ভালো করে ধরতে হবে, বইয়ের পাতাটা উল্টাতে হবে, আচ্ছা, চোখটাকে সঠিকভাবে সঞ্চালন করতে হবে, তাহলে আমি বই পড়াটা সম্পূর্ণ করতে পারবো। ওকে, তো সেই যে একটা জটিল ক্রিয়ামূলক কাজ, সেটা কি বলে? অর্গানাইজেশন বা সংগঠন। তাহলে প্রথম থেকে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। স্কিমা কি? কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আমি যা তথ্য জানি সেটাই হচ্ছে স্কিমা বা পকেট অফ ইনফরমেশন। এবং সেই তথ্যের সঙ্গে যখন আমি সেই বিষয়টির সম্পর্কযুক্ত আরও যখন নতুন তথ্য অ্যাড করলাম, তখন সেটা হলো অ্যাসিমিলেশনস। এবং সেই তথ্যের মধ্যে যদি কোনো গোলমাল থাকে, সেটাকে যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন সেটাকে মডিফাই করা হয়, সেই তথ্যটাকে পাল্টে দেওয়া হয়। এই যে পাল্টে দেওয়া হলো, যেটাকে বলা হয় অ্যাকোমোডেশনস। আর অর্গানাইজেশন কিনা জটিল ক্রিয়ামূলক একটা কাজ। তাহলে এই হচ্ছে 3 প্রসেস, এটার মধ্যে দিয়েই মানুষ তার প্রজ্ঞামূলক বিকাশে সহায়তা লাভ করে। তো এরপর আসি মূল জায়গাতে। মনোবিদ আছে তার তত্ত্বকে অর্থাৎ 4টে স্টেজে ভাগ করেছেন। প্রত্যেকটা স্টেজের আবার কতগুলি সিস্টেম রয়েছে, তো আমি এক একটি স্টেজ ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1 হলো সেন্সরি মোটর স্টেজ, অর্থাৎ সংবেদন চালকমূলক স্তর। সংবেদন চালকমূলক স্তর। এই স্তরের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এর একটা এজ আছে, এর এজটা হলো 0 to 2 ইয়ার্স, অর্থাৎ এই এজের মধ্যে ভাগ করছে। 0 to 2 ইয়ার্স হলো সেন্সরি মোটর স্টেজ। এবার এই তথ্যের মধ্যে কি কি সাবথিম আছে বা কি কি বিষয়গুলো লুকিয়ে আছে, সেগুলো হলো, নাম্বার 1 হলো সেন্সেস আর টিচার। নাম্বার 2 হলো রিফ্লেকশনস। নাম্বার 3 হলো অবজেক্ট পার্মানেন্স। and number 4 হলো ইগোসেন্ট্রিজম। সেন্সেস আর টিচার, অর্থাৎ 0 থেকে 2 ইয়ার্সের যে শিশুরা, তারা সবসময় সেন্সের মাধ্যমে, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে কিভাবে জ্ঞান অর্জন করে, তাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, বিষয়টাকে টাচ করবে, ফিল করবে, মুখে দেবে,
এভাবে সেন্সেস অর্থাৎ তার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে স্নায়ুর দ্বারা টাচের মাধ্যমে আর কি, স্পর্শ, টাচ, স্বাদ, সেন্সের মাধ্যমে সে কিন্তু অর্জন করবে। সেটা হচ্ছে সেন্সেস আর টিচার, অর্থাৎ সেন্সই হলো তাদের শিক্ষক। নাম্বার 2 কি রিফ্লেকশন। এই স্তরে একটা কি দেখা যায়, দেখবে কোনো জিনিস নিয়ে মুখে দিয়ে চষে আচ্ছা কোনো কিছুকে ধরার চেষ্টা করে, এটা হলো রিফ্লেকশন। নাম্বার 3 কি অবজেক্ট পার্মানেন্ট বা বস্তুর প্রতি স্থায়িত্ব। ধরো একটি শিশু এখানে উপস্থিত আছে, একটা শিশু রয়েছে, তার সামনে আমি এটা নিয়ে গেলাম, সে প্রথমে এটা দেখলো, কিন্তু দেখার পর আমি যদি আবার এটাকে সরিয়ে নিই, আমি কি দেখব না ওই শিশুটি যেটা সরিয়ে নিলাম তার প্রতি তার কোনো কি হবে না, সেটা সম্পর্কে কিন্তু কোনো জ্ঞান বা বোধ তার তখনও হয়নি। কিন্তু এটা যখন আমি আবার তার কাছে উপস্থিত করে আনবো তখন কিন্তু তখনও সে বুঝতে পারবে না এটাকে আমি কি সরিয়ে নিচ্ছি। অর্থাৎ বস্তুর যে স্থায়িত্ব, এ বস্তুটা আছে সে সম্পর্কে তার কোনো কিন্তু স্থায়িত্ব বা বোধ হয় না। ওকে, এটাকে সরিয়ে নিলে সে আর বুঝতে পারে না যেখানে একটা কিছু ছিল। কিন্তু এটা যদি আমি পরের স্টেজে যাই, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজে, তখন কিন্তু তাদের মধ্যে সেটা চলে যায়। তখন যদি আমি তার সামনে থেকে এটা সরিয়ে নিই বা কোনো একটি খাবার সরিয়ে নিয়ে সে কিন্তু কাঁদতে আরম্ভ করে দেবে। কিন্তু এই স্টেজে কি না বস্তুর স্থায়িত্বের প্রতি কোনো জ্ঞান কিন্তু তাদের থাকে না। নাম্বার 4 কি ইগোসেন্ট্রিজম। ইগোসেন্ট্রিজমের মধ্যে যেটা আসল ব্যাপার হলো, ইগোসেন্ট্রিজম কথার অর্থ হলো আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিকতা কি? আত্মকেন্দ্রিক হলো শিশু তার নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকে। অন্যের জগৎ মানে নিজের জগতের বাইরে যে আর একটা জগৎ রয়েছে, বহির্জগৎ রয়েছে, সেটা সম্পর্কে কোনো অস্তিত্ব তারা বুঝতে পারে না। তাহলে সেন্সরি মোটর স্টেজে 4টে জিনিস কি, সেন্সেস আর টিচার্স, অর্থাৎ টাচ করে ফিল করে তারা শিখবে সেন্সের মাধ্যমে, স্নায়ুর মাধ্যমে। রিফ্লেকশন, কোনো কিছু চুষবে ধরবে, এটা। অবজেক্ট পারমানেন্ট অর্থাৎ বস্তুর প্রতি স্থায়িত্ব, কোনো জিনিস যদি তাদের সামনে নিয়ে যাওয়া হয় এবং সেটাকে যদি আবার আমি সরিয়ে নিই সে সম্পর্কে তাদের কিন্তু কোনো বোধ জ্ঞান হয় না। বাট এটা যদি আমি পরের স্টেজে যাই তখন কিন্তু তাদের এই বোধটা চলে আসে। ইগোসেন্ট্রিজম কি আত্মকেন্দ্রিকতা। এটা নিয়ে একটু বলি, ইগোসেন্ট্রিজম কিন্তু এই স্তরের স্টেজ নয়, এই স্টেজের কিন্তু বিষয় নয়। এটা 0 to 2 মানে শেষের দিকে আসে, তবে এটা মূলত প্রি অপারেশনাল স্টেজেরই জিনিস। তাহলে ইগোসেন্ট্রিজম কি না, ইগোসেন্ট্রিজম তো বললাম যে ইগোসেন্ট্রিজম হলো শিশু তার নিজের জগৎ নিয়েই ব্যস্ত, নিজেকে নিয়েই ব্যস্ত। তার সামনে যদি একটা শিশু থাকে তার সঙ্গে কথাও বলে না, সে নিজের মতন খেয়াল খুশি অনুযায়ী চলে, তো সেটাই হচ্ছে ইগোসেন্ট্রিজম। তো নাম্বার 1 স্টেজ হয়ে গেল। এরপরে দ্বিতীয় নাম্বার হলো প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর। এজটা কত না 2 to 7 ইয়ার্স। এই স্তরে কি দেখা যায় প্রি অপারেশনাল স্টেজে? প্রি অপারেশনাল স্টেজে যেটা দেখা যায় সেটা হলো নাম্বার 1 ট্রান্সডাকটিভ রিজনিং। 2 হচ্ছে ইরিভার্সিবিলিটি। 3 নম্বর হলো চাইল্ড লার্ন to think fast and understand develops the language later. ওকে, আচ্ছা এই 3টা আমি আলোচনা করে নিয়ে। ট্রান্সডাকটিভ রিজনিং মানে কি? ট্রান্সডাকটিভ রিজনিং কথার অর্থ হলো অবযুক্তিপূর্ণ বিচার। অবযুক্তিপূর্ণ বিচার জিনিসটা কি? ধরো একটা শিশু রেল লাইনের পাশে বাড়ি, তো সে বসে আছে, সেই সময় ধরো একটা কুকুর ডাকাডাকি করছে, প্রচণ্ড পরিমাণে কুকুর ডাকাডাকি করছে। তো ওই শিশুটা কি করলো, দেখছে একটা কুকুর ডাকাডাকি করছে, তো সেই সময় এই ট্রেন লাইনের পাশ থেকে একটা ট্রেন চলে গেল। শিশুটা মনে মনে কি ভাবলো, শিশুটা ভাবলো যে
কুকুরটা ডাকলো বলেই হয়তো ট্রেনটা কিন্তু চলে গেল। এই যে অবযুক্তিপূর্ণ বিচার কিন্তু এই প্রি অপারেশনাল স্টেজের মধ্যে চলে আসে। 2 নম্বরে কি আইরিভার্সিবিলিটি বা অপরিবর্তনীয়তা। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ আইরিভার্সিবিলিটি? আইরিভার্সিবিলিটি মানে হলো শিশুদের সামনে যদি এরকম একটা যোগ দেওয়া হয়, যদি বলা হয় 2 + 3 = কত, তারা বলে দেবে 5। কিন্তু তাদের যদি ঘুরিয়ে বলা হয় যে 3 + 2 = কত, তখন কিন্তু তারা আর উত্তর দিতে পারবে না। অর্থাৎ যে বিষয়টা একভাবে বললে যে উত্তরটা দেবে, সেটাকে ঘুরিয়ে বললে তার কিন্তু আর উত্তর দিতে পারবে না। এটাই হচ্ছে অপরিবর্তনীয়তা। যা দেখাবে সেটাই, ওই একই প্রসেস চলবে, অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু করতে পারবে না। এটাই হচ্ছে আইরিভার্সিবিলিটি। নাম্বার 3 কি চাইল্ড লার্ন টু থিঙ্ক ফার্স্ট অ্যান্ড ডেভেলপস দ্য ল্যাঙ্গুয়েজ লেটার। এই সময় কি হয়, শিশু সবসময় আগে থিঙ্কিং করে, বিষয় এটা নিয়ে আগে থিঙ্কিং করে। ধরো এটা একটা জিনিস তার হাতে পড়েছে, সো এটা নিয়ে সে প্রথমে থিঙ্কিং করে বা ভাবে, ভাবার পরে তার মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু আসে। কিন্তু মনোবিদ যদি ভাইগোটক্সি, তিনি কিন্তু বলেছেন যে আগে ল্যাঙ্গুয়েজ আসে, তারপরে থিঙ্ক আসে। তো পিয়াজে কিন্তু তার উল্টোটা বলেছেন। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ক্রুশিয়াল স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ। ক্রুশিয়াল স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই যে স্টেজ, এই স্টেজে কিন্তু সব থেকে তারা ভাষাটা সব থেকে ভালোভাবে আয়ত্ত করতে পারে এই স্টেজে। এটাই হচ্ছে আসল কথা। আর একটা কি জিনিস, এটাকে বলা হয় আমরা প্রি চাইল্ডহুড। প্রি চাইল্ডহুড বলে। আর কি বলে না টয় এজ, অর্থাৎ এই সময় শিশুরা খেলাধুলা নিয়ে মেতে থাকে, সব থেকে ভালোভাবে ভাষা শিখতে পারে। আর কি বিষয়গুলো তাদের মধ্যে আসে, অ্যানিমিজম। অ্যানিমিজম কথার অর্থ হলো সর্বপ্রাণবাদ। তারা মনে করে সমস্ত কিছুরই প্রাণ রয়েছে। সর্বপ্রাণবাদ মানে এটারও মনে করে এটারও প্রাণ আছে, মানে সমস্ত জড়বস্তু যাই বলো সব কিছুকেই তারা মনে করে সর্বপ্রাণবাদ। সেটাই হচ্ছে অ্যানিমিজম। আর একটা কি হয়, আর্টিফিশিয়ালি। আর্টিফিশিয়ালি মানে কি, আর্টিফিশিয়ালি কথার অর্থ হলো কৃত্রিমতা। অর্থাৎ শিশু মনে করে এই বিশ্বজগতের সমস্ত কিছুই সে মানুষের সৃষ্টি। কি মনে করে? মানুষের সৃষ্টি। যা কিছু সবই মানুষের সৃষ্টি মনে করে। এটাই হচ্ছে কৃত্রিমতা। এটা হচ্ছে কৃত্রিমতা। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো ইগোসেন্ট্রিজম। এটা আগেও ডিসকাস করেছি। ইগোসেন্ট্রিজম। ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিক, অর্থাৎ শিশু তার নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত থাকে, তার বাইরেও যে একটা জগৎ আছে সে সম্পর্কে কিন্তু তার সে বোধটা আসে না। তো প্রি অপারেশনাল স্টেজের মধ্যে কি কি বিষয়গুলো হয়, ট্রান্সট্রাকটিভ রিজনিং অর্থাৎ অবযুক্তিপূর্ণ বিচার। 2 কি ক্রুশিয়াল স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ, সব থেকে ভালো ভাষা শিখতে পারে। টয়েজ খেলতে পারে। আর কি হয় না প্রি চাইল্ডহুড, এই স্টেজটাকে কি বলা হয়? প্রি চাইল্ডহুড। ওকে, আর কি জিনিসটা ঘটে, আইরিভার্সিবিলিটি, অর্থাৎ যদি বলা হয় 2 + 3 = কত, বলে দেবে 5। কিন্তু যদি ঘুরিয়ে বলি যে 3 + 2 = কত, 5, সেটা কিন্তু তারা বলতে পারবে না। ওকে, আর কি দেখা যায়, অ্যানিমিজম মানে সর্বপ্রাণবাদ, তারা মনে করে সমস্ত কিছুরই প্রাণ রয়েছে। আর্টিফিশিয়ালিটি মানে কৃত্রিমতা, তারা মনে করে সমস্ত কিছুই মানুষের সৃষ্টি। ইগোসেন্ট্রিজম মানে আত্মকেন্দ্রিক বললাম। তাহলে এই হচ্ছে প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। তো এরপরে আমরা 3 নম্বর স্টেজে যাব। 3 নম্বর স্টেজের মধ্যে যে বিষয়টি রয়েছে, স্টেজটার নাম হলো কংক্রিট অপারেশনাল স্টেজ, অর্থাৎ মূর্ত সক্রিয়তা স্তর। মূর্ত সক্রিয়তার স্তর। এজটা কত না 7 থেকে 11 বছর। তো এর মধ্যে কতগুলো থিম আছে, সেগুলো কি জিনিস, মানে মূল বিষয়ের বৈশিষ্ট্য কি। কংক্রিট অপারেশনে কি হয়, লজিক্যাল থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং অ্যাবাউট concrete
concrete materials. Number 2, conservations. Number 3, reversibility. Number 4, reversibility. তারপর যেটা আছে seriations, classifications, seriations, আচ্ছা একটা আগে আলোচনা হলো। তাহলে কংক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে যে বিষয়গুলি পড়ে সেগুলি হলো এটাই, যে নাম্বার 1 হচ্ছে লজিক্যাল থিঙ্কিং অ্যাবাউট কংক্রিট মেটেরিয়ালস। কংক্রিট বা মূর্ত জিনিস কি, যেটাকে আমরা চোখে দেখতে পাই, টাচ করতে পারি, ফিল করতে পারি, সেটাই হচ্ছে মূর্ত। আর বিমূর্ত কি, অ্যাবস্ট্রাক্ট কোনটা, যেটাকে আমরা দেখতে পাই না, মানে আমাদের ভাবতে হয়, যুক্তি দিয়ে তর্ক দিয়ে ভাবতে হয়, আমরা মানে দৃষ্টিগোচর করতে পারি না। তো কংক্রিট অপারেশনাল স্টেজের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কিনা লজিক্যাল থিঙ্কিং অ্যাবাউট কংক্রিট মেটেরিয়ালস। তাহলে তারা কি করতে পারে না, লজিক বা যুক্তিকে কাজে লাগাতে পারে। মূর্ত বিষয় নিয়ে তারা কিন্তু যুক্তিকে কাজে লাগাতে পারে, কিন্তু বিমূর্ত বিষয় নিয়ে তারা যুক্তিকে কাজে লাগাতে পারে না। নাম্বার 3 কি, কনজারভেশন। কনজারভেশন কথার অর্থ হলো সংরক্ষণ। তাহলে এই বয়সে কিন্তু তাদের মধ্যে সংরক্ষণ চলে আসে। সংরক্ষণ ব্যাপারটা কি, যেমন এই সময় তিনি বলেছিলেন যে 6 থেকে 7 বছরের শিশু তারা কি করতে পারে না, তরলের তল ও দৈর্ঘ্য সম্পর্কে বুঝতে পারে। আচ্ছা, 9 থেকে 10 বছরের শিশুরা ওজন সম্পর্কে তাদের জ্ঞান হয়, এবং 11 থেকে 12 বছরের শিশুরা তাদের মধ্যে কিন্তু আয়তন বা মাস, আয়তন সম্পর্কে তাদের মধ্যে কিন্তু বোধগম্যতাটা চলে আসে। তাহলে 6 থেকে 7 বছরের তরলের তল দৈর্ঘ্য, 9 থেকে 10 বছরের ওজন, 11 থেকে 12 বছরের মধ্যে কিন্তু আয়তন, এটাই হচ্ছে কনজারভেশনস। ওকে, রিভার্সিবিলিটি মানে কি, আচ্ছা প্রি অপারেশনাল স্টেজে বলেছিলাম আই রিভার্সিবিলিটি, মানে তখন বলেছিলাম যে 2 + 3 সমান বলতে পারবে 5, কিন্তু 3 + 2 সমান কত বলতে পারবে না। কিন্তু কংক্রিট অপারেশনাল স্টেজ, অর্থাৎ যখন ওই স্টেজ থেকে অতিক্রম করে এই স্টেজে উপস্থিত হয়ে যায়, তখন কিন্তু তারা বলতে পারে যে 3 + 2 = কত না 5। অর্থাৎ সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে যদি অঙ্কটা আমি দিই, তারা কিন্তু রিভার্সিবিলিটি তাদের মধ্যে চলে আসে। খুব ইম্পর্টেন্ট একটা কথা এটা। ক্লাসিফিকেশন কি, ক্লাসিফিকেশন করা হলো মানে শ্রেণীকরণ করা, বিভক্তি করা। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলি, ক্লাসিফিকেশন কি। ধরো কিছু বাচ্চাদের সামনে কতগুলি সবুজ 16টি ধরো কাঠের টুকরো দেওয়া হলো, সবুজ কাঠের টুকরো, এবং 4টি ধরো সাদা কাঠের টুকরো দেওয়া হলো। এবার এই কোশ্চেনটাই আমি যদি প্রি অপারেশনাল স্টেজের ছাত্রদেরকে করি বা বাচ্চাদের যদি করা হয় যে তোমাদেরকে 16টি সবুজ কাঠের টুকরো দেওয়া হলো এবং 4টি সাদা কাঠের টুকরো দেওয়া হলো, তাহলে বলো তো কাঠের টুকরো বেশি আছে নাকি সবুজ টুকরো বেশি আছে? তারা কিন্তু সাথে সাথে উত্তর দেবে কি না, সবুজ টুকরো বেশি আছে। কিন্তু আমরা যদি এই স্টেজে আসি, অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজে, তারা কিন্তু বলবে না, কিসের জিনিসটা বেশি রয়েছে না, কাঠের টুকরো বেশি রয়েছে। এই যে বোধগম্যতাটা তাদের কিন্তু এই সময়ে চলে আসে। সিরিয়েশন কি, সিরিয়েশন হলো ক্রম পর্যায়ে, অর্থাৎ তার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতে পারে, এই বোধগম্যতাটা আসে। আর কি হয় না, নাম্বার কনসেপ্ট তাদের মধ্যে চলে আসে, নাম্বার কনসেপ্ট, অর্থাৎ সংখ্যা সম্পর্কে তাদের ধারণা চলে আসে। আর একটা কি হয়, আর এই স্টেজটাকে আমরা বলতে পারি প্রি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড স্টেজটাকে আমরা বলতে পারি। তাহলে কংক্রিট অপারেশনের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে না, লজিক্যাল থিঙ্কিং অ্যাবাউট কংক্রিট মেটেরিয়ালস, অর্থাৎ মূর্ত বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারে। নাম্বার 2 হলো কনজারভেশন কথার অর্থ হলো সংরক্ষণ, অর্থাৎ সংরক্ষণ অর্থে কি, 6 থেকে 7 বছরে তারা তরলের তল দৈর্ঘ্য সম্পর্কে জানতে পারে, 9 থেকে 10-এর মধ্যে তারা ওজনের সম্পর্কে জানতে পারে, 11 থেকে 12 বছরের মধ্যে তারা আয়তনের সম্পর্ক জানতে পারে। এই কনজারভেশন সম্পর্কে আমি একটা উদাহরণ দিই। ধরো এরকম একটা সরু একটা জার, আর একটা ধরো এরকম মোটা একটা জার, ছবিটা ঠিক হলো না, এটা
ধরো দুটোতে আমরা জানি দুটোতে ধরো সমান জল ধরে, একই পরিমাণ জল ধরে। ওকে, তো দুটোতেই সমপরিমাণ জল ধরে। এরপর আসল কথা যেটা হলো সেটা হলো, আমরা যদি এই স্টেজের ছেলেদের সামনে যদি আমরা এরকম বলা হয় একই পরিমাণ জল এটাতেও ঢালা হয়েছে এটাতেও ঢালা হয়েছে, এবং যদি তাদেরকে বলা হয় আচ্ছা বলো তো কোনটাতে বেশি জল রয়েছে, তারা কি উত্তর দেবে? তারা কিন্তু তিনটে লজিক তারা কিন্তু এখানে উপস্থিত করবে। কি কি? নাম্বার 1 হচ্ছে সমতা বা অভেদের যুক্তি, নাম্বার 2 হচ্ছে বিপরীতমুখিতার যুক্তি, আর নাম্বার 3 হচ্ছে পূরণের যুক্তি। হাতের লেখা একটু খারাপ, তোমরা একটু বুঝে নিও। পূরণের যুক্তি। সমতা বা অভেদের যুক্তিটা কি? তারা বলবে কি না, সমতা অর্থাৎ এটাতেও যে জল রয়েছে এটাতেও সমপরিমাণ জল আছে। কারণ কি, কোনো জলে কিন্তু ফেলে দেওয়া হয়নি, জল ফেলে দেওয়া হয়নি। বিপরীতমুখিতার কি বলতে চাইছে, যে এই জলটা নিয়ে যদি আমি এই পাত্রে ঢালি তাহলে কিন্তু দেখবো সেই এরও যতটা হাইট হবে সেম হাইট হবে আর কি। আর এটা কি পূরণের যুক্তি। পূরণের যুক্তি কি বলতে চাইছে, যে কোনো জল পূরণের যুক্তি বলছে এটা সরু, এই নলটা সরু তাই এর হাইটটা বেশি, এর হাইটটা বেশি, জলের উচ্চতাটা বেশি হয়েছে। আমি ব্যাপারটা একটু ভালো করে বলছি। ধরো এরকম দুটো জার নেওয়া হলো, ওকে, দুটোতেই কিন্তু সমপরিমাণ জল ধরে, ওকে, দুটোতেই সমপরিমাণ জল ধরে। এরপর যদি শিশুদেরকে দেখানো হয় আচ্ছা বলো তো এটাতে বেশি জল রয়েছে না এটাতে রয়েছে, তারা তিনটে লজিক উপস্থিত করে। নাম্বার 1 কি সমতা বা অভেদের লজিক, অর্থাৎ তারা বলে যে এখান দুটোতে একই জল, কারণ কোনো জলই কিন্তু ফেলে দেওয়া হয়নি। ফেলে দেওয়া হয়েছে কি? কোনো জল ফেলে দেওয়া হয়নি, সেম জলই রয়েছে। আর একটা কি বিপরীত, বলছি এই জলটা যদি আমি এখানে ঢালি দেখবো সেম, বা এটা যদি এখানে ঢালি তাহলে দেখবো কিন্তু এর হাইট এর সঙ্গে ম্যাচিং করছে দুটো। আর পূরণের যুক্তি মানে হচ্ছে এটা সরু তাই এটা জল। অর্থাৎ এই স্টেজ ছেলেদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে কনজারভেশন আসে, কিন্তু এই কোশ্চেনটা যদি আমি প্রি অপারেশনাল স্টেজের মধ্যে বলি তারা কিন্তু এটা সঠিক উত্তর দিতে পারবে না। তো এই হলো কংক্রিট অপারেশনাল স্টেজের মূল বৈশিষ্ট্য। আর একটি স্টেজ আছে সেটা হলো ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। যৌক্তিক সক্রিয়তার স্তর। তো ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে কি কি বিষয়গুলো আসে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, আর কি বলা চলে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, ক্রিয়েটিভ, হাইপোথেটিকো ডিডাকটিভ লার্নিং, হাইপোথেটিকো ডিডাকটিভ লার্নিং। ওকে, আচ্ছা তাহলে ফর্মাল অপারেশন স্টেজের বয়সটা হলো 11 থেকে 18 ইয়ার্স। তো এই ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে কি কি বিষয় রয়েছে? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আচ্ছা আগের বারে বলেছিলাম যে মূর্ত বিষয় নিয়ে তারা যুক্তি উপস্থিত করতে পারে, আর এর সম্পর্কে আমরা কি বললাম না, এখানে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত বিষয় নিয়ে যেটা তারা চোখে দেখতে পায় না সে সম্পর্কে তারা কিন্তু লজিক উপস্থিত করতে পারে, যুক্তি তর্ক দিয়ে তারা কিন্তু সেটাকে ব্যাখ্যা করতে পারে, অর্থাৎ জটিল চিন্তামূলক কাজ কিন্তু তারা এই স্টেজে করে থাকে। আর কি হয়? কনভার্জেন্ট থিঙ্কিং বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। তাহলে কনভার্জেন্ট কি আর ডাইভার্জেন্ট কি? ডাইভার্জেন্ট ধরো একটা সমস্যা, এই সমস্যার অনেকগুলো সলিউশন বার করা, মানে আমি এই রাস্তা দিয়ে যে সলিউশনটা করতে পারি, অন্য একটা পদ্ধতি ইউজ করে সলিউশন করতে পারি, এটা হচ্ছে ডাইভার্জেন্ট। অর্থাৎ কোনো সমস্যার বিভিন্ন রকম সমাধান করার বিভিন্ন যে চিন্তা ভাবনা, না এর পথ দিয়ে গেলে সমস্যাটা ভালো সমাধান করা যাবে সেটা কিন্তু করা যেতে পারে, তো সেটাই হচ্ছে ডাইভার্জেন্ট।
আর কনভার্জেন্ট মানে কি, মাল্টিপল, এমসিকিউ, মাল্টিপল চয়েস আর কি, মানে যার একটাই সলিউশনস একদম। যদি যদি বলা হয় যে ভারতের হোয়াট ইজ দ্য ক্যাপিটাল লেটার্স অফ ইন্ডিয়া, তাহলে অ্যান্সার কী হবে না দিল্লি, একটাই, কারণ আর তো নেই, আমাদের ভারতের রাজধানী তো আর নেই, দিল্লি আছে। তাহলে সেটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং ক্রিয়েটিভিটির সৃজনাত্মকতা তাদের মধ্যে বৃদ্ধি পায়। আর হাইপোথেটিকো ডিডাকটিভ লার্নিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইপোথেটিকো ডিডাকটিভ লার্নিং কি, এই বয়সে শিশুদের মধ্যে কি হয় না, তারা জটিল চিন্তামূলক ক্রিয়া, কোনো সমস্যার সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, এরকম জটিল যে চিন্তামূলক ক্রিয়াকর্ম তারা করতে পারে, সেটাকেই বলা হয় হাইপোথেটিকো ডিডাকটিভ লার্নিং। ডিডাকটিভ, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, অর্থাৎ কি জেনারেল টু স্পেসিফিক, রুলস টু এক্সাম্পল। যদি পিথাগোরাসের সূত্র দেওয়া হয়, পিথাগোরাসের সূত্র, তো সেই পিথাগোরাসের সূত্রের মতন আর কি, মানে রুলস, আগে কোনো একটি রুলস বলে দেওয়া হলো আর কি, সূত্র বলা হলো, সূত্র ধরো যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এরকম, তাহলে বলো তো যে 5 প্লাস 2 তার হোল স্কোয়ার সমান কত হবে, তাহলে এটা কিন্তু তারা করে দিতে পারবে। তারা কিন্তু এই পদ্ধতি, এটা হচ্ছে সূত্র, মানে সূত্র থেকে এক্সাম্পল দিয়ে যে পদ্ধতি, সেটাই হচ্ছে এখানে আসল কথা। তো ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে কি রয়েছে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অর্থাৎ অমূর্ত বিমূর্ত বিষয় নিয়ে তারা চিন্তা করতে পারে। তাদের মধ্যে কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং ক্রিয়েটিভিটি উপস্থিত হয়। হাইপোথেটিক ও ডিডাকটিভ লার্নিং